হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা ঘটনা নিয়ে। ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবে। সবাইকে বলবো একটা করে লাইক করে দেবে। যারা এখনও পর্যন্ত ভালোবেসে আমাদের পাশে এখনও পর্যন্ত নেই, তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার চলো আজকের ঘটনায় যাই। আজকে সারাটা দিন বাইরে বাইরে কাটার পর আজকে তোমাদের জন্য এখন আমি রেকর্ড করতে বসেছি ঘটনা। তো চলো সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো, বেশ কিন্তু ভয়ের। আজকের ঘটনাটা আমাদের পাঠায় হচ্ছে স্বপ্না। স্বপ্না বসাক। স্বপ্না বলে উলুবেড়িয়ায় আমার মামার বাড়ি, আর আমার দত্তফুলিয়ায় আমার বাড়ি। আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আমার মামা মৃত্যুর পর ঘটে। আজকে স্বপ্নার একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। স্বপ্না যেরকমভাবে ঘটনাটা বলে সেরকমভাবে। স্বপ্না কিন্তু এখন ক্লাস 11-এ পড়ে। স্বপ্না কিন্তু আমার থেকে অনেকটাই ছোট, ও আমি ওকে বোন বা নাম ধরেই বলছি। তো ঘটনাটায় আসি। স্বপ্না বলে, দিদি ভাই, আমার নাম হচ্ছে স্বপ্না বসাক, আমার বাড়ি হচ্ছে দত্তফুলিয়া। আমার যখন মামার মৃত্যু হয় তখন আমরা মামার কাজে ওখানে সামিল হয়েছিলাম। স্বপ্না বলে, দিদিভাই, আমার মামা কদিন ধরে অসুস্থ ছিলেন, বড় মামা। ওনার বয়স মোটামুটি 52 বছর, বেশি কিন্তু একটা বয়স না। মামার অনেক ছোট থেকে লিভারের একটা প্রবলেম ছিল, ফ্যাটি লিভার যেটা বলা হয়। আর স্বপ্না এটাও বলে যে দিদিভাই, আমার মামা কিন্তু বেশ ড্রিঙ্ক করতো। উনি কারোর কথা কানে দিত না। ওনার ইচ্ছা মতো উনি কিন্তু টাকা প্রচুর জীবনে ইনকাম করেছে, কিন্তু টাকা কোনো মতে উনি রাখতে পারেননি। যতদিন ছিলেন অতদিন কোনো রকমে মামির মানে ছেলে মেয়ের মানে বোন ভাইয়ের কোনো রকম চলে গেছে। পড়াশোনা, খাওয়া পড়া, পুজো, মার্কেটিং করা কোনো কিছুতে আটকায়নি। কিন্তু উনি কোনো রকম জিনিস, টাকা পয়সা কোনো কিছু অ্যাসেট করে যাননি মামির জন্য বা ছেলে মেয়ের জন্য। আচ্ছা, এই হচ্ছে মামার বর্ণনা। আমাদের স্বপ্না বলে, দিদিভাই, আমার মা খুব চিন্তা করতো। যতই হোক সে তো বড় দাদা, তারপরে ছিল আর একজন, মানে বড় মামা ছোট মামা। তো আমার মা ছিল মিডিলে। এবার সব থেকে বড় কথা, আমার মামা মৃত্যুর 2 থেকে 3 দিন আগে আমাদের বাড়ি আসে দত্তফুলিয়ায়। একদম সুস্থ সবল একটা মানুষ পায়ে হেঁটে আসছে। আমার মাকে ফোন করে বলল যে, দেখ, আজকে তোর বাড়িতে যাব, তুই একটুখানি কষিয়ে আমার জন্য ক্যাকড়া রান্না করবি তো। আর আমার বড় মামা ক্যাকড়া খেতে খুব ভালোবাসতো, আর আমার মা ক্যাকড়া খুব সুন্দর করে রান্নাও করতো। আর এইটা হচ্ছে মামার বাড়ির চল, মামার বাড়িতে ক্যাকড়া, তারপর দেশি মুরগি। এই স্বপ্না বলে, দিদি ভাই, আমার মামার বাড়িতে এই ক্যাকড়া কষা, দেশি মুরগি, এই রান্নাগুলো খুব খুব প্রচলন ছিল। মানে মা এই জিনিসগুলো খুব ভালো রান্না করতো। কারণ আমার দিদিমা অনেক অল্প বয়সেই মানে আমার মামা তাদের ছেড়ে দিয়ে চলে যায়, মানে মারা যায়। তারপর থেকে কিন্তু আমার মাকেই সংসারে রান্না বান্নার হাল সামলাতে হয়। তো সেরকমই আমার বড় মামা মাকে বলল যে, দেখ, আমি তোর বাড়ি যাচ্ছি, তুই ভালো করে আমার জন্য কষিয়ে ঝাল ঝাল করে কাঁকড়া রান্না কর, আমি খাবো। তা আমার মা বলল যে, ঠিক আছে দাদা, তুই আয়, কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি বাজারে ছুটছি, আমাদের এখানে ক্যাকড়া তো পাওয়া যায়। তো সাথে সাথে আমার মা চলে যায় বাজারে। স্বপ্না বলে, দিদিভাই, সেদিনকে আমি বাড়ি ছিলাম, শনিবার ছিল, আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, হাফ ডে সেদিনকে স্কুল ছিল, আমি আর যাইনি। তারপরে সকালে মামা ফোন করে বলেছে আসছি, আর যাই। তারপর মা কোনো রকমে বেশ কিলোখানিক ক্যাকড়া, দেশি ক্যাকড়া নিয়ে আসে। এনে মা আমাকে বললো, ক্যাকড়াগুলোকে ভালো করে ছোপড়া দিয়ে ধো। মানে কাঁকড়ার গায়ে একটা শ্যাওলা থাকে তো, জলের জিনিস, সেগুলোকে ভালো করে স্কচ বাইট আছে সেগুলো দিয়ে ঘষে 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 পরিষ্কার করলাম। করার পর ধুয়ে মাকে দিই। মা আবার সেগুলোকে গরম জলে একটু ধুয়ে মা রান্না করে। মামা ঠিক 12:30-1টার মধ্যে এসে পৌঁছে যায়। অনেক সকালেই মামা বাড়ি থেকে বের হন। এসে খাওয়া দাওয়া করে মাকে সেদিনকে হাতে 5,000 টাকা দেয়, দিয়ে বলল, দিদি, এই টাকাটা তুই রাখ। তখন মা বলল, কেন, তুই টাকা দিচ্ছিস কেন? এই তো বললি ক্যাকড়া খাবো, বড় মুখ করে ক্যাকড়া দিয়ে গেলাম, আবার টাকা কেন, কি হবে টাকা? তখন বলল, আরে তুই রাখ না,
টাকাটা রাখ, আমি তোকে বলছি, তুই রাখ। তখন আমার মা আর তাকে না না করে টাকাটা রেখে দেয়। মামা যখন চলে যায় সন্ধ্যাবেলা, মামা কিন্তু থাকিনি, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরই চলে যায়, আর ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। মামা যখন চলে যায় তখন মামা মাকে ফোন করে বলল, আমি বাড়ির কাছে এসে গেছি রে দিদি, বাড়ির কাছে এসে গেছি রে বোন, তুই একটা কাজ করিস, ওই টাকাটা ওর মেয়ের নামে রেখে দিস, আমি তো বেশি কিছু দিতে পারি না, রেখে দিস, ওর যদি পড়াশোনায় লাগে তাহলে ওর পেছনে তুই খরচা করিস। তো আমার মা তখন বলল ফোনে, তখন আমি সামনেই রয়েছি দিদি ভাই, আমার মা বলছে মামাকে, কেন রে, তোরই এখন শরীরটা ভালো নেই, যাক আজকে তাও তোকে দেখে খুব ভালো লাগলো যে তুই আগের থেকে অনেক ভালো আছিস, কদিন ধরে যা ভুগছিলিস বৌদি বলছিল। তো মামা তখন বলল, চিন্তা করিস না, আমি ঠিক হয়ে যাব। ফোনটা কেটে দেওয়ার পর একদম 3 দিন পর সেই মামার মৃত্যু সংবাদ আসলো সেই ফোনের নাম্বার দিয়ে। আমার মা সন্ধ্যা দিচ্ছে এরকম সময় ফোনটা বাজছে, আমাকে মা বলল যে ফোনটা স্বপ্না ধর না, দেখ না কে করেছে। আমি তখন বললাম, মা আমার হাতে ফেস ওয়াশ আছে। স্বপ্না তখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে বাথরুমে। স্বপ্না মাকে বলে, তুমি এসে ধরো। তো সেখানে যেহেতু উনি স্বপ্নার মা পুজো দিচ্ছিল, ফোনটা অনেকক্ষণ রিং হতে হতে কেটে যায়। দ্বিতীয়বার আবার যখন রিং হয়, কোনো রকমে রান্না মানে কোনো রকমে ঠাকুর ঘর থেকে বেরিয়ে সোজা গিয়ে ফোনটা তাড়াহুড়ো করে স্বপ্নার মা ফোনটা ধরে। যখন কানে দেয় যখন কানে দেয় তখন ফোনের ওপার থেকে বলে যে, তাড়াতাড়ি তোমরা ওখান থেকে আসো, তোমার ভাই মানে তোমার দাদা আর নেই। বৌদি ফোন করে। আমার মা সাথে সাথে খাটের ওখানে বসে কান্নাকাটি শুরু করে। আমি কিছু বুঝে উঠতে পারলাম না, বাবা তখন বাড়িতে ছিল না। আমি সাথে সাথে বাবাকে ফোন করলাম, বাবা মায়ের কি হয়েছে, কান্নাকাটি করছে। মামার ফোন থেকে ফোন এসছিল। এবার ফোনটা যেহেতু মামার নাম্বারে, তো ভাবলাম হয়তো মামার শরীর খারাপ, মামা ফোন করলো, না মামার ফোনটা নিয়ে হয়তো মামি ফোন করেছে। যাই হোক, এই 1-2 ভাবতে ভাবতে বাবা এসে পৌঁছয়। বাবা মাকে বলল, কি হলো, পাগলের মতো কাঁদছো কেন, কি হয়েছে বলো তো। তখন আমার মা বাবাকে বলল, তুমি একটা গাড়ি বুক করো, দাদা আর নেই। আমি বললাম, কি, মামা তো এই তো 2 দিন আগে ঘুরে গেল, মামা নেই মানে। তখন মা বলল, হয়তো ওর শেষ ইচ্ছা ছিল আমার হাতের ও কষা ক্যাকড়াটা খেয়ে যাবে, ক্যাকড়ার তরকারিটা, ওই জন্যই এসছিল, আর 5,000 টাকা দিয়ে গেল। মনে হয় আমাদের তো এখন সময়টা খুব খারাপ, মনে হয় ওর মৃত্যুর যেন কিছু হলেও আমরা ওর পাশে গিয়ে দাঁড়াতে পারি, এই টাকাটা ওর কাজেই আমি বৌদির হাতে দিয়ে দেবো। সাথে সাথে গাড়ি আসতে রাতের বেলায় আমরা বেরিয়ে গেলাম, মামার বাড়িতে গেলাম। দেখলাম আর কি দেখার আছে, একটা শোক, যেখানে বড় মামা মারা গেছে, মামি, তার 2টো ছেলে মেয়ে, পাড়ার লোক সবাই, আমার ছোট মামা সবাই। যাই হোক, মামাকে সেদিন রাতে আর নিয়ে যাওয়া হয়নি। রাতে সারাটা রাত মামা বাড়িতেই ছিল। তারপর সকালবেলা মামার মৃতদেহটা শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পুরো বাড়ি, পুরো গ্রামটা। তারপর নিয়ে গিয়ে যখন মামার শেষ কাজ করে বাড়িতে আসে, আমার বাবাও ছিল। আসার পরে আমার মা বলল যে, সবাই যারা যারা ঘাটে গেছিলে, শ্মশান ঘাটে, তাদের সবাইকে আমি জল আর বাতাসা বা মিষ্টি কিছু থাকলে দাও, যারা ঘাট কাজ করে আসে তাদের কমসে কম এগুলো খাওয়াতে হয় সবাইকে। তখন আমার ছোট মামা নিজের টাকা দিয়ে গিয়ে রসগোল্লা নিয়ে আসে, সবাইকে রসগোল্লা দেওয়া হয় একটা করে, আর জল দেওয়া হয়, তারা জল রসগোল্লা খায়। এবার যখন রসগোল্লা জল খাওয়া হয়, তখন অদ্ভুতভাবে একটা জিনিস ঘটল। একটা বড় হাঁড়ির মধ্যে রসগোল্লাগুলো ছিল, সব 10 টাকা সাইজের রসগোল্লা, আর জল ভরে দিয়েছিল জগের মধ্যে, বলেছে এখান থেকে একটা করে রসগোল্লা খাও আর সবাই জল খাও। এবার ছোট মামা যখন রসগোল্লা নিয়ে আসে, 30 জন মতো ঘাটে গেছিল, তো ছোট মামা 50টা রসগোল্লা আনে। 50টা রসগোল্লা ওই হাঁড়ির মধ্যে রাখা ছিল। সবাই এসছে, আর যারা মৃত বাড়ি, আমার মা, আমার বাবা,
আমার মানে মামি, আমার মামার ছেলে মেয়েরা, ছোট মামা সবাই চেয়ারে বসে আছি। যারা শ্মশানে গেছিলো ফিরে আসার পর তারাও বসে আছে ওখানে। মোটামুটি যারা শ্মশানে ছিল তারা 2-3 জন আরও চলে গেছে না খেয়ে ঘাট থেকে। আর যারা পাড়ার মধ্যে ছিল সবাই এসছে, সবাই একটা করে রসগোল্লা খেয়েছে। এবার আমাদের যে বাড়ির আমরা আর কেউ খাইনি, আমাদের আর মন মানসিকতা হয়নি খাবার, বাচ্চাগুলো খেয়েছে। কিন্তু রসগোল্লা ওখান থেকে 4খানা রসগোল্লা শর্ট। এবার বাড়ির মধ্যে আমাদের মামার বাড়িটা অনেক বড়, মামার বাড়ির মধ্যে কেউ 2টো মিষ্টি খায়নি, কারণ আমরা বসেছিলাম সবাই একটা করে মিষ্টি নিয়েছে, খেয়েছে, জলকে চলে গেছে। কিন্তু 4খানা মিষ্টি কে খেলো? এখানে প্রশ্ন উঠতে পারে যে মিষ্টি হয়তো দোকান থেকে কম দিয়েছিল, কিন্তু ছোট মামা যখন মিষ্টি দিচ্ছিল তখন ছোট মামা গুনছিল। যে ক্যাচার থাকে না মিষ্টির দোকানে, গরম তো রসগোল্লাগুলো ক্যাচার দিয়ে যখন তুলেছে 1 2 3 4 5 করে, তখন 50টা গুনেছে, গুনে তুলেছে। সেখানে 4টে হলে একটা হতে পারে কম, 4টে মিষ্টি কি করে কম হয়? এইটা তো গেল। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো মিষ্টি হাড়ি ছিল বারান্দায়, সবাই বারান্দায় খোলা বারান্দা বসে আছে। যারা শ্মশানে গেছিল তারাও খোলা বারান্দায় চেয়ারে বসে আছে। কিন্তু সেই মামা মামির ছেলে ওখানে বসে আছে। রসগোল্লা, একটা গোটা রসগোল্লা মামা যেই খাটে থাকতো, মানে মামা মামি যে খাটে ওদের ঘর ছিল, সেই ঘরে খাটের ওপরে একটা রসগোল্লা খাওয়া পড়ে আছে, অর্ধেক খাওয়া পড়ে আছে। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা স্বপ্না বলে, দিদি ভাই রসগোল্লা খেলে দেখবে, রসগোল্লা হচ্ছে রসের গোল্লা, রসের গোল্লা হচ্ছে রসগোল্লা। ওই রসগোল্লা যখন মুখে দিয়েছে তখন টপ 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 করে না রস গড়িয়ে গড়িয়ে পড়েছে। যখন খাওয়া রসগোল্লাটা খাটের উপর পায়, বড় মামা যেই ধারটায় শুধু ওই ধারেই বালিশের কাছে পড়ে আছে, তখন সবাই বলছি রসগোল্লাটা আসলো কি করে। এবার দেখো সবার মাথায় সব রকম একটা বুদ্ধি আসে, মানুষটা মানে সদ্য মারা গেছে মামা, যেখানে সবাই বলছে যে ও দোষ পেয়েছে, কারণ সারা রাত রাখা হয়েছে। যেদিন মারা গেছে সেদিন শুক্রবার, মানে রাত 12টার পর শনিবার হয়ে গেছে, দোষ পেয়েছে। এবার বলছে পুরোহিত নিয়ে আসতে হবে, কালকে সকালে পুরোহিত এনে এই বিষয়টা নিয়ে জানতে হবে। এইবার আমার যে বড় মামার ছেলে ছিল, একটি ছেলে একটি মেয়ে, প্রথম থেকেই বলছি, ছেলেটি কি করেছে, ও না ওই টর্চ নিয়ে, লাইট রয়েছে তাও টর্চ নিয়ে জল তেল বা কোনো আঠালো রস জাতীয় জিনিস পড়ে থাকলে আলো ফেললে দেখবে একটা চকচক করে। ও আলো ফেলে দেখার চেষ্টা করে, তখন দেখে যে যেইখানে খোলা বারান্দায় রসগোল্লার হাঁড়ি ছিল, ওই হাঁড়ির থেকে কেউ রসগোল্লা হাতে ধরে তুলে নিয়ে এসে টপ 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 করে রস পড়েছে ওই ঘরে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা, ওইখানেই সবাই বসেছিল, বড় মামি থেকে শুরু করে তার ছেলেরা, তার মেয়ে, ছোট মামা ওখানে থাকে না, ছোট মামা অন্য জায়গায় থাকে, ছোট মামা, এমনকি আমি, আমার মা বাবা সবাই, এমনকি পাড়ার যারা এসেছিল তারাও। তাহলে কে তুলে নিয়ে গেল, কখন তুলে নিয়ে গেল? আর যেদিকে মামা খাটে শোয় ওইখানেই বালিশের একটু পাশেই পড়ে রয়েছে খাওয়া রসগোল্লা। এটা কিভাবে হয়? এইটা নিয়ে প্রথম দিনই, যেদিনকে মামাকে পুড়িয়ে এসছে সেই দিনেরই ঘটনা হলো, বাড়িতে একটা নানা রকম আলোচনা, যেটা কি করে সম্ভব হয়, এটা কোনো মতেই সম্ভব না। আর রসগোল্লা নিয়ে কেউ ওই ঘরে ঢুকিয়েই, কেউ তো এই ঘর থেকে ওই ঘর হয়ই, তাহলে পরে ওইটা এলো কোথা দিয়ে? যাক গেল ভালো কথা। এইবার সব থেকে বড় প্রবলেম হলো যেটা, পরের দিনকে যখন মামি ওই ঘরে আর শুইনি, মামি বলছে আমার মাকে যে আমার খুব ভয় লাগছে গো, আমি ওই ঘরে শোবো না। তো তখন আমার মা বলল তাহলে একটা কাজ করো, পাশের যে ঘরটার ছেলে মেয়ে থাকে ওখানে নিচে কিছু বিছাই, মানে কাঁথা কম্বল মাদুর বিছিয়ে নিয়ে চলো ওখানে আমি তুমি শুই, ছেলেমেয়েরা তো উপরে শোবে। আর বারান্দাটায় বললো বাবা তুই তোর ছোট মামা তোরা বারান্দায় শো। তো আমরা বারান্দায় শুইছি। আর যেই ঘরে মামা মামি থাকতো ওই ঘরটা টোটালি
চাদর ঠাদর পরিষ্কার করে টান টান করে রেখে দিয়েছে। আর মানে এমনি তো বিছানায় শোয়ার না, বাচ্চাগুলো উপরে শুয়েছে, সবাইকে তো নিচে শুতে হবে, একটা তো নিয়ম থাকে। কিন্তু সব থেকে বড় কথা সেটা হচ্ছে ওই ঘরটায় চাদর টাদর পাতা রয়েছে, গেটটা জাস্ট একটু ভেজানো। কিন্তু সব থেকে এখানে কথা হলো সেইটা যে ওই ঘরে যখন কেউ নেই তাহলে পারে ওই ঘরে চাদর মনে হচ্ছে কেউ যেন সারা রাত শুয়েছে, এপাশ ওপাশ করেছে সারা রাত। একটা চাদর যদি টান টান করে পরিষ্কার করে রেখে দিয়ে ঘরের দরজা জানলা সব বন্ধ, তাহলে ওই চাদরের মধ্যে যদি কেউ না শোয় না বসে তাহলে চাদরটা কিভাবে কোঁকড়াবে? চাদরটা পুরো কোঁকড়ানো, মনে হচ্ছে কেউ শুয়েছিল। তাও কি মামার সাইডটা যেখানে বড় মামা শুতো ওই ধারে পুরো ভাঁজ পড়ে রয়েছে, কেউ শুয়েছিল। সকালবেলা আমার মামি ডেকে চিৎকার চেঁচামেচি করছে, আমার মাকে বলছে তুমি দেখো, আমাকে বলছে স্বপ্না এটা কি ব্যাপার তুই দেখ। আমরা সত্যি এটা কি ব্যাপার। ছোট মামা আমার বাবা সাথে সাথে ছুটে গেল কোনো একটা ব্রাহ্মণকে আনতে। গিয়ে পাড়ার একজন খুব নাম করা ব্রাহ্মণ, খুব নাম করা, ওনাকে পাড়ায় মানুষ অনেক রেসপেক্ট করে, সেই ব্রাহ্মণ আসতে তখন বলল যে ও 4 পোয়া দোষ পেয়েছে, 4 পোয়া দোষ, আর ওর আত্মা সহজে এখান থেকে যাবে না, ওর আত্মা বাড়িতে আছে, ওর আত্মা বাড়িতেই আছে। একটা 52 বছর বয়সের মামা, একটা 52 বয়সের, তাকে কি বলবো, লোক, সেই লোকটা এমন কোনো বয়স হয়নি যে সে মারা গেল শুধুমাত্র ড্রিঙ্ক করার জন্য। তার ফ্যাটি লিভার হয়ে গেছিল, ডাক্তার বড় বড় করে প্রেসক্রিপশনে লিখে দিয়েছিল নো অ্যালকোহল। কিন্তু কে বলে, কে শোনে ডাক্তারের কথা? যতক্ষণ না জীবনটা গেল ততক্ষণ ওই অ্যালকোহলই খেয়ে গেছে। এইবার ঘটনা হলো তার পরের দিন, বলছে দিদি ভাই আমরা ওখানে থেকে সব দেখছি চোখের ওপর, মানে ভয়ে আমরা সবাই কাটা। সে মামি মামা, মানে কি বলবো, ছোট মামা বড় মামি, এইদিকে ছেলে বোন ভাইরা, আমরা সবাই কাটা। কি হলো, রাতের বেলা ওই পাশের ঘরে সব নিচে শুয়ে রয়েছি, মামার ঘর বন্ধ, ভেজানোই রয়েছে। ওই ঘর সকালবেলা ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, চাদর পরিষ্কার ওরকম রয়েছে, বিছানা তো এমনি কেউ উঠতে পারবে না। এইবার সব থেকে বড় সমস্যা হলো রাত যখন 2টো বাজে, আমার মামি খুব ভয় পাচ্ছিল, খুব ভয় পাচ্ছিল। কেন, মামিকে খুব গায়েটায় হাত দিত, তো যখন ড্রিঙ্ক করতো নেশা হয়ে যেত মারতো। তো মামি বলছে ও এমনি আমার উপর খুব রেগে যেত, গায়ে হাত দিত, এখন তো মারা গেছে, ওর আত্মাটা মনে হয় আমাকে আরও ক্ষতি করবে। তখন আমার মা বলছে না না, ওইটা তো করতো নেশায়, করবে না এরকম। রাতের বেলা 2টোর সময় যখন মামি বাথরুমে যাওয়ার জন্য ওঠে, আমার মা বলেছিল যে দেখো তুমি যখন উঠবে বৌদি তুমি আমাকে ডাকবে, কিন্তু একা উঠবে না। এবার যখন রাত 2টোর সময় চোখ খোলে বাথরুমে যাওয়ার দরকার হয়, এটা তো সবারই হতে পারে, কোনো কিছু বলা যায় না কখন কার এরকম হয়। তখন সে বলে উঠে একা বেরিয়ে ওই আমরা যে খোলা বারান্দায় শুয়েছি ওই বারান্দার ওইখান থেকে পাশ দিয়ে গেলেই সোজা গিয়ে বাঁদিকেই হচ্ছে বাইরে বাথরুম, ঘরের বাইরে। বাথরুমে যখন যেতে যাচ্ছে, পাশাপাশি 2টো ঘর, তো একটার বোন ভাই থাকতো যেখানে এখন মানে আমার মা, আমার মামি, বড় মামি সব আছে। আর এই বেরোলেই এই পাশের দরজা, ওটা হচ্ছে মামা মামির ছিল, এখন তো মানে বন্ধ, মামি পাশে শোয় মামা মৃত্যুর পর। যখনই ওই গেটের সামনে আসে তখনই দেখছে একটা কট মট করে শব্দ হচ্ছে। মামি থমকে একদম কাটা হয়ে দাঁড়িয়ে পড়ে, কি ব্যাপার, কটমট করে শব্দ হচ্ছে, গা এত কাটা দিচ্ছে, আমি বলছি আমার শিরশির করছে। তখন মামি ঘুরেই চলে যায় হচ্ছে মায়ের কাছে, মাকে গিয়ে বলছে হেই ওঠো না, মায়ের নাম ধরে বলছে ওঠো না একটু ওঠো না। তখন বলছে, মা বলছে কি হয়েছে গো, চোখ ডলতে ডলতে উঠে বসে, বলছে কি হয়েছে, বলছে কি দেখো না পাশের ঘরটা বন্ধ আছে, পাশের ঘর থেকে না কিরকম একটা পটমট করে হাড় খাওয়ার শব্দ হচ্ছে, মানে হাড় চেবায় যেরকম কুকুরে ওরকম। আমার মা বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি,
ওই ঘরের দরজা বন্ধ, ঘরে মাছ মাংস হাড় কাটা আসবে কোথা দিয়ে, কুকুর ঢুকবে। বলছে আমি জানি না, তুমি ওঠো না। এই কথা বলতে তখন আমার মা উঠে মামির সাথে গেটের কাছে যায়। গেটের কাছে যখন দাঁড়ায়, মামি তো খুব ভীতু, মামা মানে খুব ভীতু, মামাই ওই ঘরে খুব সাহসী ছিল। এদিকে আমার মা আবার মামার মতো সাহসী। তখন আমার মা ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পরিষ্কার শুনছে কেউ হাড় কামড়ে কামড়ে খাচ্ছে, কট কট করে শব্দ হচ্ছে হাড় কামড়ানোর। আমার মা বলছে যে বৌদি, এ তো ভালো কিছু আমি বুঝতে পারছি না বৌদি, কুকুর কি করে ঢুকবে? কারণ বাইরে দিয়ে গেটের শিকলটা দেওয়া রয়েছে, ওই ঘরের শিকল টানা রয়েছে, তাহলে ওই ঘরে কে ঢুকবে? কুকুর কি করে ঢুকবে? হাড় কোথা দিয়ে পাবে? তখন আমার মা এসে বাবাকে ডাকে, খোলা বারান্দায় শুয়ে রয়েছে, আমিও উঠেছি। তখন ছোট মামা উঠেছে, বলছে দেখো ওই ঘরে কীরকম একটা আওয়াজ হচ্ছে, যেখানে বড়দা থাকতো। মা যখন বাবাকে বলে তখন বাবা বলছে আচ্ছা ঠিক আছে চলো তো। ওই দরজার সামনে গিয়ে কান পেতে শোনে, সত্যি কড়মড় কড়মড় করে মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে। বিশ্বাস করবে না, আমাদের স্বপ্না বোন বলে দিদিভাই, আমরা 3 দিনের দিন রাতে রাত 2-2:30 বাজে দেখছি দরজা খোলে আমার বাবা, ও ছেকলটা খট করে খুলে দেয়। তো লাইট জ্বলছিল একটা, ভালোই জিরোডুমের লাইটটা ভালোই ছিল, কারণ অন্ধকার করে রাখতে নেই, ব্রাহ্মণ মশাই বলে গেছে। দেখছি যেই পাশে আমার মানে কি বলবো মামা সুতো, ওইখানে এতগুলো এরকম বড় বড় হাড়, জানি না কিসের হাড়, এতগুলো হাড়, ভাঙা 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 হাড়, শুকনো হাড়। এই দৃশ্য যখন দেখে, ওরে বাপ রে বাপ, মানে বলার মতো না। দেখে কোনো রকমে আমরা সবাই ওই রাতের বেলা ঘর দিয়ে বেরিয়ে যাই। কেন, এটা তো হাড়, একটা দুটো না, এতগুলো হাড় খাটের মানে একদম বেড কভারের ওপরে বসানো, মামা যেই ধারে থাকতো ওই ধারে। আমরা সবাই তখন ওখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে পাশে এক পঞ্চানন দাদা বলে একজনের বাড়ি আছে, ওই দাদার বাড়িতে সবাই আমরা যাই। তখন তারা বলছে এত রাত্রে তোমরা, কি ব্যাপার? ওদেরকে সবাই মানে সবটা বললাম। ওরা বলছে কি কি বলছো গো? এ বাবা, আমার মামিকে বলছে তোমার স্বামীটা তাহলে ভূত হয়ে গেল নাকি? সেই আর এক কেলো করেছে, আর এক কাণ্ড। এবার তখন আমার মামি বলছে আমরা ভয়তে রয়েছি, আবার এই সব কথা বলছো। বলছে কি বলবো বলো তো, এটা কি করে হয় বলো? তোমার স্বামী ওখানে, তোমরা বলছো হাড়, আবার কালকে বলছো রসগোল্লা, আর সব থেকে বড় কথা, এটা সবাই স্বাভাবিকভাবে বুঝেই যাবে, বাড়ির বিশেষ করে লোক, সেটা হচ্ছে আমার মামা, বড় মামা খেতে খুব ভালোবাসতো, দারুণ ওনার খাবার রুচি ছিল, এত খেতে ভালোবাসতো, চেয়ারাও সেরকম ছিল, এত খেত, মানুষে বলে ড্রিঙ্ক করলে খাবার খেতে পারে না। আমার মামা সুস্থ মুখের থেকে যখন ড্রিঙ্ক করতো তখন তার 3 ডবল 4 ডবল বেশি খাবার খেত, আর সেই খাবার এখন বোঝা যাচ্ছে তার নমুনা। তো সকালবেলা সারা রাত ওদের বারান্দায় বসেছিলাম, তো ওদের তো ডিস্টার্ব করা যায় না, না, ওরা ওদের মতো ঘুমাচ্ছিল, ওদের ঘেরা বারান্দা, মেঝে কাপড় পেতে দিয়েছে, ওখানে সব বসে শুয়েছিলাম। সকালবেলা কোনো রকমে ওই পুরোহিত মশাইয়ের কাছে যায়, গিয়ে যখন পুরোহিত মশাই আসে দেখে, বললো তোরা এই বাড়িতে টিকতে পারবি না, তাড়াতাড়ি ওর কাজ কর ঠিক করে। তো কাজ ঠিক মতো করা হয় দিদি ভাই, আমার মামি জলের মতো টাকা ঢেলেছে, জলের মতো। গাড়ি ছিল, গাড়ি বিক্রি করে দিয়েছে, সোনা দানা বেচে দিয়েছে, দিয়ে ভালো করে শ্রাদ্ধ শান্তি করেছে। কিন্তু তারপরেও আমার মামিকে বাচ্চা দুটোকে মানে বোন ভাইকে দেখা দিত, 1 বছর টানা এরকম দেখা দিয়েছে দিদি ভাই। তারপর আমার মামি যখন বার্ষিকী করলো 1 বছরে মৃত্যুবার্ষিকী, তারপর গিয়ে আমার মামার আত্মা আর দেখতে পারে না, ওই মৃত্যুবার্ষিকীর পর থেকে মুক্তি হয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন? আমার তো খুব ভালো লেগেছে, ঘটনা সত্যি হবে এরকমই হওয়া দরকার। তো চলো এবার তোমাদের তাড়াতাড়ি আমি দেখি কালকে তোমরা কারা কারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো। কালকে আমার বাবা তোমাদের ঘটনা শুনিয়েছিল, তোমরা অনেকেই বলেছো যে দারুণ, আর আমার বাবাও তোমাদের কমেন্টগুলো পড়ে খুব 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 ভালো বলেছে, আত্মবিশ্বাস হয়েছে। সত্যি কথা বলতে তোমরা যারা যারা বলেছো না,
যে আমার বাবার গলার প্রিন্সের গলা এক ওরকম দেখতে, একদম একদম ঠিক। কেন আমার বাবা ছোট মানে আমার ছেলে প্রিন্স ছোটবেলায় মামা কম বলতো, দা 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 বেশি বলতো, এতটাই টান ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বাবা বলেছে যে আমি আবারও সময় করে আবারও বাবার জীবনের অনেক ঘটনা আছে, আমার জেঠুর ঘটনা, দাদুর ঘটনা, সবটা বলবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো তোমার থেকে দিদি ভাই তোমার বাবা অনেক সুন্দর প্রেজেন্টেশন করেছেন উনি, তুমি তো ইউটিউবার, তুমি তো কন্টেন্ট করো, প্রত্যেকদিন বলো তোমার বাবা প্রথম দিন। আর সত্যি মানে আমরাই অবাক হয়ে গেছি। আসলে কি বলো তো, এটা হচ্ছে রিয়েলিটি, এটা হচ্ছে রিয়েলিটি। যারা বানিয়ে বানিয়ে গল্প বলবে তারা ভাববে আটকে যাবে, কাট 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 হবে। আমার ভিডিওতে কাট হয় যখন আমি কাশি, কথা বলতে বলতে কাশি হয়, মুখ শুকিয়ে যায়, জল খাই, তখনই আমি কাট করি, ওই জায়গাগুলো দেওয়া যায় না। আর আমার বাবা তোমরা দেখবে কালকের ঘটনায় কবার শুধু কাট আছে, শুধু দেখবে দুবার মনে হয় কাট আছে, একবার মশা বসেছিল আর একবার ওই আমাদের সোনুরগি বাবার কোলের মধ্যে এসে হাত দিয়ে টানছিল, দুটো জায়গায় কাট আছে, এছাড়া কোনো জায়গায় কাট নেই। আমার বাবা এত সুন্দর কালকে তোমাদেরকে ঘটনাগুলো বলেছে, আসলে যে রিয়েলিটি বললাম, সত্য ঘটনা বলার জন্য কাট কাট করতে লাগে না। চলো কমেন্টটা পড়ি। কমেন্ট করেছো সুপর্ণা দিদি ভাই, রেড হার্ট দিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা। তারপরে সুপর্ণা দিদি ভাই বলেছো মাই ফার্স্ট কমেন্ট, একদম। তারপর শুভরাত্রি। আচ্ছা, তারপরে নেহা মাইতি কমেন্ট করেছো, তারপরে অনুপম বিশ্বাস, তারপর মাহি রয়, তারপরে আমাদের বৃষ্টি, তারপরে কমেন্ট করেছো অরিত্র বসাক, অরিত্র তোমার নামটা আমি নিয়ে নিয়েছি, খুশি তো ভাই। তারপরে মঞ্জুষা নন্দী দিদি ভাই, তারপর টিনা আচারিয়া, তারপরে সুদীপ্ত ব্যানার্জি, রূপা দে, তারপরে কমেন্ট করেছো আচ্ছা মঞ্জুষা নন্দী, তারপরে মঞ্জুষা নন্দী আবারও কমেন্ট করেছো, তারপরে টুকু সাবারবাল কমেন্ট করেছো, তারপরে নিচে এসদেব রয়ও কমেন্ট করেছো। আচ্ছা, তারপর কমেন্ট করেছো অভিরূপ সর্দার আর্টস থেকে, তারপরে মঞ্জুষা নন্দী। আচ্ছা, কাকু কেমন আছে? কাকু এখন অনেক ভালো আছে, কাকুই পড়ে গেছিল, মানে এটা আমার বড় মায়ের চমৎকার ছাড়া কিছু হতেই পারে না, কিছু হতে পারে না। যেইভাবে একতলা বাড়ির উপর থেকে কাকু পড়েছে, গ্যারেজ ঘরের অ্যাসবেস্টস ভেঙে, আমাদের গাড়ি আছে, বাবাও কালকে বলল, মানে তোমরা দেখলে না বলবে এত বয়সও সেই মানুষটা কতটা স্ট্রং। আসলে আগেকারের খাওয়া দাওয়া, এখন আমরা হলে উপরে চলে যেতাম। আচ্ছা, তারপরে মঞ্জুষা নন্দী আবারও কমেন্ট করেছো, প্রদীপ দাস কমেন্ট করেছো, শুভঙ্কর ঘোরই, কিষাণু মান্না, মাহি রয় মিম কমেন্ট করেছো, মিষ্টি কমেন্ট করেছো, এসদেব রয়, নেহা মাইতি, পায়েল রয়, পাপ্পু দে, তাপসী, তারপরে টুকাই বেরা, আচ্ছা টুকু সাবারবাল, তারপরে আমাদের শ্রেয়াস ভাই কমেন্ট করেছো, তারপর পিউ মুখার্জি, বনানী কর্মকার দিদি ভাই, তারপর গার্গী মজুমদার, তন্ময় সামন্ত, বনানী কর্মকার দিদি ভাই, শাশ্বতী দে, নোয়ান ভাই, মন্টু কমেন্ট করেছো, মন্টু, তারপরে সুজাতা দাস, তারপরে কমেন্ট করেছো ইয়োর পন্না, তারপর পাপ্পু দে, তারপর হোয়াইট কিং বনু, সুমন কান্তি মান্না, তানিয়া অধিকারী, এসকে কারিম দাদা ভাই, তারপরে কমেন্ট করেছো পিন্টু ঘোষ, মৌ রয়, সুজনিয়া সরকার, তারপরে কমেন্ট করেছো পিন্টু ঘোষ, দেবস্মিতা চক্রবর্তী, শুভদেব পাঞ্চাল, সৌমিক সরকার, তারপরে বাবলি মল্লিক, তারপর কমেন্ট করেছো সুজনয়া সরকার, অনেকগুলো হার্ট দিয়েছো, আমি ঠিক বলছি নাকি বলে দিও আমাকে স্পেলিংটা, SOUJANYA, সৌজন্যা সরকার, খুব সুন্দর নাম। তারপরে সুমনা ভট্টাচারিয়া, সোমা দাস পরিবার থেকে, তারপর কমেন্ট করেছো প্যান্থার গেমিং ময়টি, ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, মৌ ঘোষ, তারপর পিঙ্কি সাহা, তারপরে কমেন্ট করেছো আমাদের দিদিভাই, বলেছো জয় হিন্দ দিদিভাই, খুব ভালো থেকো। আমাদের ফুলেশ্বরী দিদিভাই দেশে আমাদের জন্য বীর সেপাই, উনি লড়াই করছে, ওনাকে সবসময় আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে, শুধু আমার না আমাদের সবার তরফ থেকে তোমাকে স্যালুট, আমি বসেই স্যালুট করলাম। আচ্ছা, তারপরে সাইবনী দাস, তারপরে লক্ষ্মী মাঝি আমাদের বোন, তারপরে সোমনাথ
ভট্টাচারিয়া, তারপরে মনীষা মনীষা আচ্ছা আমি একটু দেখে বলি। হ্যাঁ, মনীষা দেবরা, আচ্ছা মনীষা দেবরা কমেন্ট করেছো পরপর দুটো। আচ্ছা, তারপর রীতা বেরা, তারপরে আমাদের কমেন্ট করেছো নীলিমা সিংহ, রীতা বেরা আবারও কমেন্ট করেছো, মাংকি আমাদের পিয়ালি ভারদ্বাজ, অস্মিতা সরকার, পিঙ্কি খাতুন, বনু। আচ্ছা, পিঙ্কি কে বলে দাদুর মতো দেখতে, একদম বনু ঠিক বলেছো পিঙ্কি। তারপরে কমেন্ট করেছো আমাদের সোনালী পাল, তারপরে পিয়ালি ভারদ্বাজ পরপর দুটো, তারপর শ্রেয়সী, তারপর রেখা অধিকারী, তারপরে পারমিতা সাহা, তারপর কমেন্ট করেছো অরূপ ভট্টাচারিয়া দুটো পরপর কমেন্ট, মামুনি কমেন্ট করেছো চন্দনা গোপে দিদি ভাই, তারপর পায়েল মণ্ডল বনু, তারপর কমেন্ট করেছো রিঙ্কু সরকার, তারপরে অনিমেষ বাল কমেন্ট করেছো, তারপরে বিনোদ রয়, দীপাদি কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো গৌতম রয় পরপর দুটো কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো আইডির নাম শোশো, ভালো, খুব সুন্দর নাম পেয়েছো। আচ্ছা, শোশো কমেন্ট করেছো, অনেক ভালো লাগলো। সবাই পাশে থেকো অবশ্যই চ্যানেলটার, এরকম এরকম অনেক সময় হুটহাট করে কখনো মাকে, কখনো বাবাকে, কখনো তোমাদের দাদা ভাইকে, কখনো তোমাদের এখানে নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। চলো, লাভ ইউ অল, টাটা।